আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম অধ্যায় বা জৈব রসায়নের প্রথম অধ্যায় জৈব অ্যাসিড এবং ক্ষারক এই সম্পর্কে আলোচনা করব। জৈব অ্যাসিড ও ক্ষারক এটা আমরা 9-10 টপিক, যে অ্যাসিড এবং ক্ষারকটা কি বা জৈব অ্যাসিড ও ক্ষারকটা কি। তাহলে দেখি যে অ্যাসিডটা কি। অ্যাসিড হচ্ছে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ, মানে আমাদের হাইড্রোজেন থাকতে হবে, সেই যৌগটা জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে শুধুমাত্র H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে। কোনো একটা যৌগ নিতে হবে, যে যৌগ আমাদের কি করবে, H+ বা প্রোটন উৎপন্ন করবে, এই যৌগটাকে আমরা অ্যাসিড বা অম্ল বলি। তাহলে এখানে নিয়ে নিলাম HCl, যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা একটা উভমুখী বিক্রিয়া দিবে। এই বিক্রিয়ার মাধ্যমে কি কি উৎপন্ন হবে, H+ প্লাস ক্লোরিন মাইনাস, বা একটা H+ আয়ন আর একটা ক্লোরিন আয়ন বা ক্লোরাইড আয়ন। এই যে আমাদের H+ উৎপন্ন করলো না, তার মানে এটা হচ্ছে অ্যাসিড। তাহলে অ্যাসিড অবশ্যই কি করবে, H+ উৎপন্ন করবে। যেখানেই আমাদের যত ধরনের অ্যাসিড থাকবে সেখানে আমাদের জানতে হবে যে সেখানেই আমাদের H+ বা প্রোটন উৎপন্ন করবে। তারপরে আমাদের আর কি বলছে যে ক্ষারক। তাহলে ক্ষারক জিনিসটা কি? ক্ষারক হচ্ছে যে সকল যৌগ বা রাসায়নিক প্রজাতি জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোক্সি আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। এখানে অ্যাসিডের বেলায় কি বলা ছিল যে H+ আয়ন বা H+ প্রোটনটা উৎপন্ন করবে। আর যখন আমাদের ক্ষারকের সংজ্ঞাটা আসলো তখন আমাদের বলা হলো কি OH- বা হাইড্রোক্সি আয়ন উৎপন্ন করবে। অ্যাসিড যখনই তখন H+, আর যখন আমাদের ক্ষার তখন আমাদের কি OH-। তাহলে এখানে কোনো একটা যৌগ নেই যেখানে আমাদের OH- উৎপন্ন করে। তাহলে ক্ষারকে আমাদের কি কি নিতে হবে, ধরে নিলাম একটা অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এই যে এটা নিলাম, নেওয়ার পরে এর সাথে পানি যুক্ত করে দিলাম। পানি যুক্ত করে দেওয়ার ফলে এখানে আমাদের কি কি উৎপন্ন হবে, এখানে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম প্লাস প্লাস OH-, অথবা আর এখানে পানি উৎপন্ন হবে, নয়তো এই যে এইটুকু নিয়ে কাজ করব যে NaOH ইকুয়াল টু, এটা আমাদের বিক্রিয়ার মাধ্যমে কি কি উৎপন্ন করবে, সোডিয়াম প্লাস প্লাস OH-। এই যে OH- উৎপন্ন করলো, এটাই আমাদের কি ক্ষার। ক্ষার যখনই হবে তখনই আমাদের জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোক্সি আয়ন উৎপন্ন করবে। এই যে জলীয় দ্রবণে আয়নিত হয়ে হাইড্রোক্সি উৎপন্ন করবে। আর যখনই আমাদের অ্যাসিড তখনই H+ বা প্রোটন উৎপন্ন করবে। তাহলে আমরা এখান থেকে একটা মেন টপিকে আসি। টপিকটা কি, যে নিম্নের যৌগসমূহে অম্লত্বের ক্রম অনুসারে সাজাও এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে আমাদের অনেক কয়েকটা যৌগ আছে যেগুলো আমাকে কি বলছে, অম্ল বা অ্যাসিডীয় ধর্মটা কীরকম হবে, যে কোনটার বেশি হবে কোনটার কম হবে, অ্যাসিডের ধর্মের ক্রম অনুসারে সাজাইতে বলছে এবং উত্তরের সপক্ষে যুক্তি দেখাইতে বলছে। তাহলে আমাদের প্রথম যৌগটা কি, প্রথম শ্রেণীর যে যৌগটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আমাদের দেওয়া আছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে আমাদের আছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এগুলোর মধ্যে কোনটার অম্লত্ব বেশি অথবা কোনটার অম্লত্ব কম সেটা আমরা কিভাবে জানব। আগে ফার্স্টে আমাদের কি দেখতে হবে, যে আমাদের এই যে CH3COOH, এটা কি, এই যৌগটার নাম আমাদের অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু এই যৌগের ক্ষেত্রে আমাদের কি ঘটবে, যদি আমরা একটু এক্সট্রা পেজে দেখার চেষ্টা করি, যে আমাদের যৌগটা কি CH3COOH। এই যৌগটার ক্ষেত্রে আমাদের কি ঘটবে, যখন এই যৌগটা থাকবে তখন মেন পয়েন্টে কি কার্বন, তারপরে আমাদের কার্বক্সিলিক মূলক OH, এটার সাথে আমাদের অক্সিজেন, এর সাথে আমাদের হাইড্রোজেন, আর এইটার সাথে CH3। এইটুকুই তো হচ্ছে আমাদের এই যে অ্যাসিটিক অ্যাসিডটা, তাই না? তাহলে এই যে এই কার্বনটা কি, কার্বন আমাদের পার্শিয়াল পজিটিভ বা আমাদের কার্বন ধনাত্মক।
আর অক্সিজেনটা কি, অক্সিজেন ঋণাত্মক, এই অক্সিজেনটা ঋণাত্মক, এই হাইড্রোক্সি এই প্লাসটা আমাদের ধনাত্মক, আর এখানে আমাদের কি পজিটিভ। এই যে আমাদের এই গ্রুপটা আছে না, এটা আমাদের কি গ্রুপ, এটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপটা এখানে আছে। মিথাইল গ্রুপটা কি ইলেকট্রন দানকারী গ্রুপ। যখন ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে সেটা কার সাথে, কার্বনের সাথে যুক্ত আছে। এই মিথাইল গ্রুপটা যখন আমাদের কার্বনের সাথে যুক্ত আছে, এই মিথাইল গ্রুপটা কি করবে, কার্বনের দিকে, যেহেতু মিথাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ সেহেতু কার্বনের দিকে সে ইলেকট্রন দিয়ে দিবে। মানে কার্বনের তো ইলেকট্রন পজিটিভ, তারপরেও মিথাইল গ্রুপটা কার্বনের দিকে ইলেকট্রন আরও বেশি পরিমাণে দিয়ে দিবে। যখন কার্বনের দিকে ইলেকট্রন দিয়ে দিবে, এখানে আমাদের অক্সিজেনটা আবার কি করবে, এই কার্বনের থেকে ইলেকট্রন টেনে নিবে, টেনে নিয়ে এও ধনাত্মক আয়নে পরিণত হওয়ার চেষ্টা করবে। আর আমাদের কি বলা হয়েছিল, অ্যাসিডীয় ধর্ম যেটা ছিল, সেই অ্যাসিডীয় ধর্মতে আমাদের বলা ছিল যে আমাদের H+ বা প্রোটন ত্যাগ করতে হবে। কিন্তু যখন ইলেকট্রন দান করবে, মানে এই মিথাইল গ্রুপটা ইলেকট্রন কার দিকে, কার্বনের দিকে দিয়ে দিবে, তখন কার্বন কিন্তু ধনাত্মক আরও বেশি ইলেকট্রন পেয়ে যাবে। মানে এই কার্বনের সক্রিয়তা হ্রাস পাবে, অ্যাসিডীয় ধর্ম হ্রাস পাবে। কেন পাইলো, এখানে যেহেতু ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার কারণে। আর এখানে যখন এই কার্বন দিয়ে দিচ্ছে, এখান থেকে অক্সিজেনটা, এই কার্বন থেকে অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে এই যে এখানে এই H+ যেটা আছে সেটাই এই গ্রুপের ধনাত্মক আবাসীয় প্রভাবের কারণে এই OH বন্ধনটা দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং প্রোটন ত্যাগের প্রবণতা কমে যাবে। যখনই আমাদের H+ আয়নের প্রোটন ত্যাগের প্রবণতা কমে যাবে, মানে এইটা আমাদের কম সক্রিয় বা কম অ্যাসিডীয় হবে। শুধুমাত্র কিসের জন্য, এখানে ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার কারণে এইটুকু আমাদের এই প্রোটন ত্যাগের প্রবণতা কমে যাবে। অপরদিকে আমাদের ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কি ঘটবে, Cl CH2 COOH। এই যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আবার কি ঘটবে, আমাদের ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যখন আসবে তখন এটার ক্ষেত্রে কার্বনের সাথে আমাদের অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, আর এর সাথে CH2, তার সাথে ক্লোরিন আমরা কি জানি যে ক্লোরিনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কম, বা ক্লোরিন কিন্তু ইলেকট্রন ত্যাগ করে না, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। যখন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে কার্বনের থেকে, এই যে কার্বনের থেকে যখন ইলেকট্রন টেনে নিবে, কার দিকে, নিজের দিকে টেনে নিবে, মানে আমাদের এখানে কার্বনের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর অ্যাসিডীয় ধর্মটা বৃদ্ধি পাচ্ছে। যখন অ্যাসিডীয় ধর্ম বৃদ্ধি পাচ্ছে তখন এই যে ক্লোরিন যেহেতু আমাদের পার্শিয়াল নেগেটিভ হওয়ার কারণে এখানে আমাদের ইলেকট্রন দানকারী গ্রুপ, মানে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ, মানে ক্লোরিনের ক্ষুধা বেশি কার থেকে, এই যে মিথাইল মূলকের ক্ষেত্রে ক্লোরিনটা বেশি পরিমাণে সক্রিয়, কারণ ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে পারে। আর এই ক্লোরিন যখনই ইলেকট্রন টেনে নিবে তখন এই OH বন্ধনের দৃঢ়তা হ্রাস পাবে এবং প্রোটন ত্যাগের প্রবণতা আমাদের বেশি। তখন আমাদের এই যে H+ এই বন্ধনটা, মানে অক্সিজেন আর হাইড্রোজেন এই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে যায় এই H+ আয়নে পরিণত হয়ে যাবে। তারপরে যেটা আছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, CH2 CH COOH। এই ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের দুইটা ক্লোরিন পরমাণু থাকার কারণে এই দুইটা ক্লোরিন পরমাণু কি করবে, এই কার্বনের থেকে বেশি পরিমাণে আরও ইলেকট্রন টানতে পারবে না। যখন বেশি পরিমাণে এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন টেনে নিবে তখন আমাদের এটা বেশি পরিমাণে সক্রিয় হবে। যখন বেশি পরিমাণে সক্রিয় হবে তখন এই H+ আরও বেশি পরিমাণে সেই আমাদের প্রোটনটা ত্যাগ করতে পারবে। মানে এখানে প্রোটন ত্যাগের প্রবণতায় এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের থেকে বেশি। যখন আমাদের ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড থাকবে তখন আমাদের
ক্লোরিনটা 3টা হয়ে যাবে। যখন 3টা ক্লোরিন এই কার্বনের থেকে আবারও আমাদের ইলেকট্রনটা টেনে নিবে, যখন ইলেকট্রন টেনে নিবে তখন এটার সক্রিয়তা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তার মানে আমাদের কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যখনই ইলেকট্রনটা, যার যত বেশি ইলেকট্রনের প্রতি চাহিদা বা যার যত বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষণ, তার সক্রিয়তা সব থেকে বেশি। তারপরে যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, তার সক্রিয়তা কম। তারপরে যেটা, সেটা তার থেকে আরও কম হবে। মানে ইলেকট্রনের প্রতি যার ক্ষুধা বেশি, সে বেশি সক্রিয় বা সে বেশি অম্লীয়। যার ক্ষুধা কম, সে তত কম সক্রিয়। এটাই আমাদের এখানে বোঝানো গিয়েছে। তাহলে এই যে এখানে আমাদের এই ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি সক্রিয়। তারপরে এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে থেকে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি সক্রিয় বা বেশি অম্লীয়। তারপরে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড থেকে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড অধিক পরিমাণে সক্রিয়। তাহলে এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এগুলো সবগুলোই আমাদের অ্যাসিড শ্রেণীর। কেন? এরা সবগুলো আমাদের প্রোটন বা H+ আয়নটা ত্যাগ করে। যেহেতু ত্যাগ করে, তাহলে সেটা কি? অ্যাসিড। তারপরে আমাদের যদি আমরা যুক্তি দেখাতে চাই যে কেন এটা কম সক্রিয় বা কেন বেশি সক্রিয়, তাহলে CH3 COOH ছাড়া প্রত্যেকটির আলফা কার্বনে ক্লোরিন পরমাণু যুক্ত আছে। ক্লোরিন পরমাণু আমরা জানি ইলেকট্রন আকর্ষক গ্রুপ, মানে ইলেকট্রনের প্রতি ক্লোরিনের আকর্ষণটা বেশি, ইলেকট্রনের প্রতি তার চাহিদা বেশি। তাই ক্লোরিন পরমাণু ঋণাত্মক আবেশীয় প্রভাব দ্বারা এই যে বন্ড COOH বা কার্বক্সিলিক গ্রুপের OH অংশের অক্সিজেন পরমাণু ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। যখন ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, তখন OH এই বন্ধনটা, হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়। যখন হাইড্রোজেন এই বন্ধনটা ভেঙে যায়, তখন এখানে H+ উৎপন্ন হয়। মানে আমাদের প্রোটন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায়। সাথে সাথে যদি আমরা দেখি যে অ্যাসিটিক অ্যাসিড অণুতে এই COOH গ্রুপের সাথে সরাসরি একটি মিথাইল গ্রুপ যুক্ত আছে। আর মিথাইল গ্রুপটা কি? ইলেকট্রন দানকারী গ্রুপ। ইলেকট্রন দানকারী গ্রুপ হওয়ার কারণে এটা ধনাত্মক আবেশীয় গ্রুপ। তাই মিথাইল গ্রুপ ধনাত্মক আবেশীয় প্রভাব দ্বারা বন্ড COOH গ্রুপের OH অংশের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। যখন মিথাইল গ্রুপটাই ইলেকট্রন দানকারী গ্রুপ হবে, মানে শুধুমাত্র যে মিথাইল গ্রুপটাই হতে হবে এমন কিন্তু না, যে কোনো ইলেকট্রন দানকারী গ্রুপ যেখানে থাকবে, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকলেই সেটা হবে কম সক্রিয় অ্যাসিড বা আমাদের অম্লত্ব খুবই কম বা কম শক্তিশালী অ্যাসিড। আর যখন আমাদের এই যে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকবে, যে বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সে তত বেশি পরিমাণে সক্রিয় হবে বা শক্তিশালী হবে। ফলে আমাদের কি ঘটে? এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যখনই হ্রাস পাবে, তখন OH বন্ধনের ইলেকট্রন জোড় অক্সিজেনের দিকে বেশি সরে থাকে না। তাই OH বন্ধন ভেঙে প্রোটন উৎপন্ন হওয়ার প্রবণতা কম হয়। অপরদিকে আমাদের এই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড শ্রেণীর অণুতে আলফা কার্বনে যথাক্রমে 1টি, 2টি এবং 3টি পরিমাণে ক্লোরিন পরমাণু যুক্ত আছে। আর ক্লোরিন পরমাণুটা কি? ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ তথা ইলেকট্রন আকর্ষী তথা ঋণাত্মক আবেশীয় প্রভাব, ঋণাত্মক আবেশীয় পরমাণু। তাই এটা ঋণাত্মক আবেশীয় প্রভাব দ্বারা এই গ্রুপটার সাথে OH এর ইলেকট্রন ঘনত্বটা হ্রাস করে এবং H+ বা প্রোটন উৎপন্ন হওয়ার প্রবণতাটা বৃদ্ধি করে। তাহলে আমাদের কি হচ্ছে? CH3 COOH এইটা হচ্ছে কম সক্রিয়। এটার থেকে কে বেশি সক্রিয়? এটার ক্ষেত্রে বেশি এটার পরে সক্রিয় হচ্ছে CH2 COOH। এই অ্যাসিটিক অ্যাসিড থেকে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি সক্রিয়, তার থেকে সক্রিয় হচ্ছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আর এইটার থেকে বেশি সক্রিয় হচ্ছে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড।
তারপরে যদি আমরা আরও একটা প্রশ্ন দেখি যে অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড কেন বেশি সক্রিয়, তাহলে এইটার অ্যান্সারটা কি হবে? আমাদের ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, যেটা অ্যাসিটিক অ্যাসিড, এইটার সংকেতটা কি? CH3COOH। আর আমাদের ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কি? ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে ClCH2COOH। এই যে সেম কিন্তু কোশ্চেনটা, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই যে এটার সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে আর এটার সাথে ক্লোরাইড আয়নটা যুক্ত আছে। যখনই আমাদের মিথাইল গ্রুপটা যুক্ত থাকবে তখন এটা কি? ইলেকট্রন দানকারী, আর ক্লোরাইড আয়নটা এটা ইলেকট্রন গ্রহণকারী। যখন এই ইলেকট্রন দানকারী গ্রুপ থাকবে তখন এটাই ইলেকট্রনের দিকে, এই কার্বনের দিকে ইলেকট্রন দিয়ে দিবে। যখন ইলেকট্রন দিয়ে দিবে তখন এটার কি হয়? এটার আমাদের ইলেকট্রন মেঘের ঘনত্বটা বা আমাদের অক্সিজেনের আর হাইড্রোজেনের যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সেটা কি করবে? হ্রাস করবে। ফলে এই যে OH এই বন্ধনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য আমাদের এইটা কম সক্রিয় বা কম শক্তিশালী। আর এখানে আমাদের কি ঘটে? ক্লোরিন আয়নটা এখান থেকে কার্বনের থেকে ইলেকট্রন নিজের দিকে শোষণ করার চেষ্টা করে বা নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, এই জন্য এটা আমাদের বেশি শক্তিশালী হবে।